আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। হাজার জুলাই যোদ্ধা আর শহীদ পরিবারের অংশগ্রহণে চলছে জুলাই জাতীয় সম্মেলন। ছাত্র জনতা হত্যায় অভিযুক্ত শেখ হাসিনার বিচার দাবি। তেহরানের গ্র্যান্ড মুসাল্লায় খামেনিকে শ্রদ্ধা জানাতে সর্বসাধারণের ঢল। বৃহস্পতিবার মাশহাদে দাফন, আনুষ্ঠানিকতার দীর্ঘসূত্রতা নিয়ে ধোঁয়াশা। ঋণের বেড়াজালে বন্দী চা শ্রমিকদের জীবন, শত বছরেও মুক্তি মেলে না ঋণ ও দারিদ্র্যের কষাঘাত থেকে। অভাব অনিশ্চয়তায় প্রতিনিয়ত টিকে থাকার সংগ্রাম। আমি নিজেই থাকা ঠিক না, তো পড়ালেখা বাচ্চা কাচার এই সংসারটা কেমনে চালাবো? ঘরেই ঠিক মন এলার কাপড় কালো খাইতে আসি, উপাস থাকি যায়, বাচ্চা কাচা লইয়া ঘুমাই যায়, কি করবো? এডিপি বাস্তবায়নের হতাশাজনক পরিস্থিতি থেকে বের হতে চায় সরকার। ৩০ বছরেও বাস্তবায়ন হয়নি এমন প্রকল্প বাতিলের উদ্যোগ। তাদের যেই উন্নয়ন ভীষণ নির্বাচন প্রতিশ্রুতি তারা দিয়েছে সেটাকে বাস্তবায়ন করতে হলে তারা তাদের মতো এডিপি সাজাতে চাবেন। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। রাজধানীর চীন মৈত্রী সম্মেলনে চলছে জুলাই জাতীয় সম্মেলন। আর সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদ পরিবারের স্বজনরা প্রধানমন্ত্রীর কাছে ছাত্র জনতা হত্যায় অভিযুক্ত শেখ হাসিনার বিচারের দাবি জানান। তাদের স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। সকালে অন্তত 400 শহীদ পরিবার ও কয়েক হাজার জুলাই যোদ্ধা অনুষ্ঠানে অংশ নেন। এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা সরকারের সহযোগিতা প্রত্যাশা করেন। বলেন, ছাত্র জনতাকে হত্যায় অভিযুক্তদের দেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করতে হবে। অনুষ্ঠানে শহীদ আবু সাইদ ওয়াসিমের পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয়। দুপুর নাগাদ বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জুলাইয়ের প্রতিটি হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার হবে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই অভ্যুত্থানে গণহত্যা চালানোর পরও শেখ হাসিনার অনুশোচনা নেই। আওয়ামী লীগ আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। রাজনৈতিক দল হিসেবে শীঘ্রই তাদের বিচার করা হবে। মন্ত্রী বলেন, এখন যারা জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দাবি করেন তারা অনেকেই বলছিল তাদের কোনো রাজনৈতিক দাবি নেই। স্বৈরাচারকে গদিতে রেখে বৈষম্যহীনতার বাংলাদেশ প্রতিষ্ঠা করা যাবে না। তাদেরকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি, কিন্তু তাদের সেই সাহস ছিল না। আমরা রাজনৈতিকভাবে সমগ্র বাংলাদেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ করে শত সহস্র শহীদের রক্তের এই স্রোতের মধ্য দিয়ে আমরা এই জায়গায় এসেছি আজকে। মাননীয় প্রধানমন্ত্রীর দেখানো পথ জুলাইয়ের পথ, মাননীয় প্রধানমন্ত্রীর দেখানো পথ জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নের পথ। আমরা সেই পথ ধরে এগিয়ে যাব। আমরা বদ্ধপরিকর প্রতিটি জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে, ইনশাআল্লাহ আমরা সেটা করতে সম্ভবপর হব। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। তোমার দায়িত্ব দেশের সকলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাওয়া, দেশকে সামনে নিয়ে যাওয়া। আমি যদি আমার ভাইটিকে জিজ্ঞেস করতে পারতাম যে তুমি কি চাও তোমার সাথে যে অন্যায়, যে অবিচার হয়েছে, যেভাবে তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে আমি প্রতিশোধ নেই, কারণ সেই ক্ষমতা আল্লাহ আমাকে এখন দিয়েছেন। আমি নিশ্চিত দুভাই আমরা একসাথে বড় হয়েছি, তাকে আমি চিনি, তাকে আমি জানি, একই রক্ত আমাদের শরীরে প্রবাহিত। আমার ভাইটিও সেই একই উত্তর দিত যে উত্তরটি আমার মা আমাকে দিতেন। প্রিয় ভাই বোনেরা, আমি 17 বছর আগে যখন এই দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলাম, আমি কি অবস্থায় গেছিলাম সেই বিবরণে আমি যেতে চাই না। তবে যখন আমি চলে যাই তখন আমার বহু সহকর্মীকে আমি দেখে গিয়েছিলাম। 17 বছর পরে যখন দেশে ফিরে আসার সৌভাগ্য হয়েছে, আমি ফিরে এসে আমার অনেক সহকর্মীকে পাইনি। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নেমেছে তেহরানে। শনিবার রাজধানীর গ্র্যান্ড মুসল্লায় শুরু হয়েছে খামেনির চিরবিদায়ের মূল আনুষ্ঠানিকতা। 7 দিনব্যাপী আয়োজনে অংশ নিচ্ছে অন্তত 100 দেশের প্রতিনিধিরা। ধারণা করা হচ্ছে পুরো আনুষ্ঠানিকতায় অংশ নেবে 2 কোটি মানুষ। তেহরান, কোম এবং ইরাকের কারবালা ও নাজাফে জানাজা শেষে আগামী 9 জুলাই জন্মস্থান মাশহাদে দাফন করা হবে প্রয়াত ইরানি নেতাকে। তেহরান জুড়ে শোকের মাতম। প্রয়াত সর্বোচ্চ নেতাকে চিরবিদায় জানাতে লাখো মানুষের ঢল। ইরানের রাজধানীর গ্র্যান্ড মুসাল্লায় কফিনবন্দি নিহত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
ক্ষমতা, প্রভাব কিংবা রাজনীতি সবকিছুই যেন থমকে আছে এখানে। কেবল একজন নেতার বিদায় নয়, একটি অধ্যায়ের অবসান। কালো পোশাকে প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা জানাতে এসেছে শোকাহত জনতা। হাতে কোরআন, দেশের পতাকা আর প্রিয় নেতার ছবি। অশ্রুসিক্ত চোখে শোকের মাতম যেমন আছে, প্রতিশোধের স্লোগানও শোনা গেছে অনেকের কণ্ঠে। বৃহস্পতিবার রাজধানীর ইমাম খোমেনি হোসেইনিয়াতে উন্মোচন করা হয় খামেনির কফিন। প্রথমবার প্রকাশ্যে আসে সর্বোচ্চ ধর্মীয় নেতা, তার পুত্রবধূ, 14 মাসের নাতনি, কন্যা ও জামাতার মরদেহ। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় যাদের মৃত্যু হয়েছে। নিহতদের প্রতি সম্মান জানান বিভিন্ন দেশ ও ধর্মের প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া সহ 30 দেশের কয়েকটি দল। সপ্তাহব্যাপী চলবে আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। 6 জুলাই তেহরানে প্রথম দফা জানাজার পর খামেনি সহ অন্যদের মরদেহ নেওয়া হবে পবিত্র কোম শহরে। সেখানে আরেক দফা জানাজার পর 8 জুলাই ইরাকে নেওয়া হবে মরদেহ। নাজাফ ও কারবালায় আরও 2 ধাপে হওয়ার কথা জানাজা। 9 জুলাই মাশহাদ শহরে ইমাম রেজার মাজারে সমাহিত করা হবে আয়াতুল্লাহ খামেনিকে। ধারণা করা হচ্ছে আনুমানিক 2 কোটি লোক সমাগম হতে পারে আয়াতুল্লাহ খামেনির জানাজায়। বাংলাদেশের চা শিল্পের ইতিহাস 100 বছরেরও বেশি। আর এই শিল্পের ভিত্তি যাদের ঘামে গড়ে উঠেছে, সেই চা শ্রমিকদের জীবনেও যেন শতাব্দী ধরে খুব বেশি কোনো কিচ্ছুই বদলায়নি। ঋণ, দারিদ্র্য, কর্মসংস্থানের সংকট আর অনিশ্চয়তার মধ্যে টিকে থাকার এক নীরব সংগ্রামের নাম চা শ্রমিকদের জীবন। এটাই খোকন ও লক্ষ্মী চাষার ঘর। চা বাগানের কলোনিতে জায়গা হয়নি, তাই ঋণ করে বানিয়েছেন ছোট্ট একটি টিনের ঘর। গ্রীষ্মের অসহ্য গরম, বর্ষার চুয়ে পড়া পানি, তবু এটুকুই তাদের নিজের বলে দাবি করার মতো আশ্রয়। দৈনিক মজুরির আয়ে 5 সদস্যের সংসার চালানো অসম্ভব হয়ে পড়ায় নিজের চাকরিটাই স্ত্রীকে ছেড়ে দিয়েছেন স্বামী। নিজে শিখেছেন রাজমিস্ত্রির কাজ, কিন্তু কাজ থাকে না নিয়মিত, ফলে বাড়তি আয়ও অনিশ্চিত। 24 কেজি পাতি তুলে তো 186 টাকা, আর উপরে তুললে এটা আমার এক্সট্রা পয়সা। সপ্তাহে মনে করবো 1500 পায়। এখন সাহেবকে আমরা তোরা 10টা টিন দিব, 8টা টিন দিব। এই সাহেব কইতাছে ওই সাহেবের কাছে যায়, ওই সাহেবের কাছে গেলে এই সাহেবের কাছে। আর এই ঘর বানাইছি আমি ঋণ তুলিয়া। ওই আলু ভর্তা বানায়, কোনোদিন ডাল ভাত বানায়। আমার মেইন সমস্যা হলো ঘরের দরকার, মেডিকেলের দরকার, 2 নম্বর হইলো আমার জায়গা জমিনের দরকার। ঘরের জন্য নেয়া ঋণ এখনও শোধ হয়নি। এরই মধ্যে অন্তঃসত্ত্বা মেয়ের সন্তান জন্মের খরচ জোগাতে আবারও নিতে হবে নতুন ঋণ। ওই যে মেয়ে একটা প্রেগনেন্ট, এই মেয়ে আছে আমার ঘরে। এখন এই ওর কেমনে জন্ম দিব আমার মেয়ের, এটা তো ভাবতে লাগবো। মেয়ের জন্য সিজার 30,000 টাকা রাখবো, সমিতি থেকে আবার তুলবো, আর কি করবো। আমি নিজেই থাকা ঠিক না, তো পড়ালেখা, বাচ্চা কাচার এই সংসারটা কেমনে চালাবো? আমার ঘরেই ঠিক নেই। কষ্ট করতে 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 আমার কষ্ট জীবন গেল গিয়া। কত আইলো, ভেলি আইলো, চেয়ারম্যান আইলো, সব আইলো, কেউ দেখলো না। এই গল্প শুধু একটি পরিবারের নয়, শ্রমিক লাইনের প্রায় প্রতিটি ঘরেই রয়েছে একই দীর্ঘশ্বাস। শতাব্দীর পর শতাব্দী ধরে ঋণ, অর্থকষ্ট আর কর্মহীনতার এক অদৃশ্য বেড়াজালে আটকে আছে হাজারো শ্রমিক পরিবার। 900 1000 যদি পাই আমার হইব, বাচ্চা কাচার পড়ালেখা।